আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সাউন্ড শোনা যাচ্ছে, এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান যারা ক্লাসটা দেখতেছেন। আজকে আমরা বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেন আর ওই ধাঁচে নিজেদের কিছু কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে যারা বিশেষ করে বি ইউনিটে এক্সাম দিবেন বা সামনে বিউপিতে এক্সাম দিবেন তাদের একটা প্রস্তুতি হয়। আর শুধু ওই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব না, আমরা ওই রিলেটেড যত কোশ্চেন আছে এখান থেকে আরও কোশ্চেন বের করে আমরা আলোচনা করব। হ্যাঁ, জি, সবাই যুক্ত হন। এভরিথিং ওকে? ভেরি গুড। দ্রুত সবাই। আচ্ছা, আমরা শুরু করি। আপনারা চাইলে এটা শেয়ার করে রেখে দিতে পারেন নিজেদের কাছে, কারণ যেহেতু এটা একটা ফ্রি ক্লাস আপনাদের জন্য, এটা শেয়ার করে নিজেদের কাছে রাখতে পারেন। আশা করি কাজে লাগবে, আশা করি অনেক কাজে লাগবে। খালি কমেন্টগুলো দেখা যাচ্ছে না কেন? কমেন্ট করছে কেউ? হ্যাঁ, করছে। কমেন্ট করছে। এটা কোন গ্রুপে? না না না, সমস্যা নেই, লাইভে করা লাগবে না, এখানে রিফ্রেশ দেন তাহলে হবে। এইটা না, এটা না, এই সাইডে কেমন রিফ্রেশ দেয় না? না, আলাদা করে ওরকম কিছু না। এটা কোন আলাদা ওরকম অপশন নেই। আচ্ছা, থাক, সমস্যা নেই। ঠিক আছে, রেডি? তাহলে এভরিথিং ওকে? সবাই রেডি? সবাই চেষ্টা করবেন ফার্স্টে বলি আপনাদেরকে, ফার্স্টে আপনারা অবশ্যই কী করবেন, খাতা নিয়ে বসেন, নেগেটিভ মার্ক কাউন্ট করবেন। প্রত্যেকটা ভুলের জন্য 0.25 নেগেটিভ হবে। আমরা 60টা কোশ্চেন আলোচনা করব, আসলে 60টা কোশ্চেন না, 60টা কোশ্চেনের মধ্যে 4টা করে অপশন থাকবে। 240টা কোশ্চেন আলোচনা করব, 240টা কোশ্চেন আলোচনা করব। আজকের এই ক্লাসে দেখা যাবে আপনারা কেমন পারেন আর কেমন পারেন না। রেডি? তাহলে আমাদের আর দেরি করার সময় নেই, অনেক বক বক করছি আমরা। আসুন, রেডি? ফার্স্ট কোশ্চেন স্যার, যে উপকারীর অপকার করে তাকে এক কথায় কি বলে? যে উপকারীর অপকার করে তাকে এক কথায় কি বলে? অকৃতজ্ঞ, অপশনগুলোর কাছাকাছি হয়ে গেছে, কৃতজ্ঞ, কৃতঘ্ন, পাপী। উপকারীর অপকার করে যে, তাকে এক কথায় কি বলা হয়? উপকারী, এটা এক কথায় প্রকাশ থেকে আসছে। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন, যেহেতু এক কথায় প্রকাশ থেকে আসছে, আমাদের একটা কোশ্চেন বলেন তো স্যার, এক কথায় প্রকাশ যেই ইয়াটা আছে আমাদের, এই যে এক কথায় প্রকাশ, এইটা ব্যাকরণের কোন পার্টে আলোচনা হয়? এক কথায় প্রকাশ, এইটা ব্যাকরণের কোন পার্টে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন পার্টে বলেন? ব্যাকরণের কোন পার্টে আলোচনা করা হয় এক কথায় প্রকাশ? এই জিনিসটা ব্যাকরণের কোন পার্টে আলোচনা করা হয়? হ্যাঁ, উপকারীর অপকার করেছে, এটাকে এক কথায় কি বলো? অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, কৃতঘ্ন, পাপী। তাড়াতাড়ি অ্যান্সার দেন। না, এক কথায় প্রকাশ এটা বিরোচন অংশে কোনো আলোচনা নেই স্যার। এক কথায় প্রকাশ এটা আমাদের বাক্যতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয়। এটা এক কথায় প্রকাশ, এটা ব্যাকরণের বাক্যতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয়, বাক্যতত্ত্ব। কারণ এক কথায় প্রকাশের আরেকটা নাম বাক্য সংকোচন, বাক্য সংকোচন। ঠিক আছে, এক কথায় প্রকাশ। ওকে, উপকারীর উপকার করেছে, এটাকে বলা হচ্ছে কৃতঘ্ন। রাইট, রাইট অ্যান্সার কৃতঘ্ন। রাইট অ্যান্সারগুলো তাহলে আমরা লিখে দিই। হ্যাঁ, কি বলেন? রাইট অ্যান্সারগুলো লিখে দিন, অত বুঝতে সুবিধা। আচ্ছা, এবার বলেন তো স্যার, পরার্থপরতা এটা কোন কবিতার মূল ভাব? পরার্থপরতা এটা কোন কবিতার মূল ভাব? এখান থেকে আর একটা কোশ্চেন দেখি, পরার্থপরতা এটা কোন কবিতার মূল ভাব? পরার্থপরতা দেখি পারেন কিনা। পরার্থপরতা এইটা কোন কবিতার মূল ভাব? কোন কবিতার মূল ভাব? দ্রুত, মূল ভাব। পরার্থপরতা এটা কোন কবিতার মূল ভাব স্যার?
বাক্যতত্ত্বে, গুড। অর্থতত্ত্বে হবে না স্যার, অর্থতত্ত্বে হবে না। দ্রুত পরের কোশ্চেন। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। এইটা কোন শ্রেণীর বাক্য? নেতিবাচক বাক্য, সরল বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য? বলেন। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে চিতা কেমন করিয়া বলিব। এটা কোন কবিতার মূল ভাব? রাইট, পরার্থপরতা। এটা হচ্ছে প্রতিদান কবিতার মূল ভাব, প্রতিদান কবিতা, ঠিক আছে। আচ্ছা, প্রতিদান কবিতাটা জানি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রতিদান কবিতাটা কে বলতে পারবেন? প্রতিদান কবিতাটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এবার বলেন, কপালে তার চন্দন আঁকা। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা আরেকটু আলোচনা করে নিই যে চিনব কিভাবে কোনটা কোন ধরনের বাক্য। একদম সহজ ভাষায় বলি আমরা। সহজ ভাষায় বলে ফাইনাইট ভার্ব চিনেন তো স্যার? ক্রিয়া দুই প্রকার ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা, ঠিক আছে, আরেকটা হচ্ছে সমাপিকা। সোজা বাংলায় বলতে গেলে যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় সেটা হচ্ছে কি আমাদের সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব অসম্পূর্ণ রয়ে যায় সেটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি বাসায় গিয়ে খেলতে বসবো, সরি খেতে বসবো। আমি বাসায় গিয়ে খেতে বসবো, কথার কথা। বা আমি বাসায় গিয়ে বই পড়বো, একটু ভালো কথা লিখি, বই পড়বো। এখন আমি যদি কি করি দেখেন, আমি যদি এখানে অফ করে দিই বাক্যটা, যে আমি বাসায় গিয়ে, এখানে এসে যদি আমি বাক্যটা অফ করে দিই, দেখেন আমার কিন্তু মনের ভাবটা সম্পূর্ণ হচ্ছে না। আমি বাসায় গিয়ে, এই জন্য এই জিনিসটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই জিনিসটা হচ্ছে এনএফ, বা আমরা বলতে পারি নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। আর আমি এই মাঝখানের কথাটা বাদ দিয়ে বললাম আমি বই পড়বো, দেখেন বাক্যটা কমপ্লিট হইতেছে, আমি বই পড়বো। এইটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। এতটুকু বুঝতে পারছেন তো? নন ফাইনাইট ভার্ব কাকে বলে আর ফাইনাইট ভার্ব কাকে বলে, বা অসমাপিকা ক্রিয়া কাকে বলে আর সমাপিকা ক্রিয়া কাকে বলে। এখন সরল জটিল যৌগিক আমরা চিনব কিভাবে? একেবারে সহজ, খুবই সহজ। সরল জটিল, একটি সমাপিকা, সাবজেক্ট একটার কথাই বলতেছি ডেফিনেটলি, একটি সমাপিকা ক্রিয়া যদি হয় তাহলে সেটা সরল। আমার অসমাপিকা ক্রিয়া কয়টা আছে আমার দেখাই দরকার নেই। একাধিক সমাপিকা ক্রিয়া, একাধিক স্বাধীন, স্বাধীন কেন বলতেছি? একটা একটার উপর ডিপেন্ডেবল না। একাধিক স্বাধীন সমাপিকা ক্রিয়া যৌগিক। এখানে এন্ড অর বাট আছে নাকি নাই আমার দেখাই দরকার নেই। আচ্ছা, সাপেক্ষ যোজক, আমরা সাপেক্ষ যোজক বলতে পারি, সাপেক্ষ সর্বনাম বলতে পারি, মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। যেমন দেখুন, যদি তুমি আসো, আর কিছুই আমি বললাম না, যদি তুমি আসো, বাক্যটা কি কমপ্লিট হয়েছে? হয় নাই। সেদিন যারা এসেছিল, বাক্যটা কি কমপ্লিট হয়েছে? হয় নাই। যদি, তাহলে, যারা, তারা, যখন, তখন, যেভাবে, সেভাবে, এটা হচ্ছে আমাদের কি হবে? জটিল বা মিশ্র বল। যদিও মিশ্র আর জটিল বাক্যের মধ্যে পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। তাহলে সংজ্ঞাটা মনে থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকলে সরল, একাধিক স্বাধীন সমাপিকা, স্বাধীন মানে কেউ কারো উপর ডিপেন্ডেবল না, কেউ কারো উপর ডিপেন্ডেবল না। মনে করেন যে তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, এখানে দুইটা বাক্য। তুমি এসেছিলে পরশু একটা বাক্য শেষ, কাল কেন আসনি আরেকটা বাক্য শেষ। একটা একটার উপর ডিপেন্ডেবল না। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, ধরেন কথার কথা, ভালো আছি একটা বাক্য, ভালো থেকো একটা বাক্য। তারপর দেখেন তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, আসছেন একটা বাক্য, দেখছেন একটা বাক্য, চলে যাচ্ছেন একটা বাক্য। দেখেন কেউ কারোর উপর ডিপেন্ডেবল না, এটাকে বলা হচ্ছে যৌগিক। তাহলে এবার দেখেন আমাদের এই বাক্যটা একটু আমরা পড়ে, আপনারা বলেন তো কি হবে এটা। কই বলেন। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি তা কেমন করিয়া বলিব। বলেন এইটা কোন ধরনের বাক্য? এইটা কোন ধরনের বাক্য? আমাদের রুলস অনুসারে মিলায় বলেন, তাহলে হয়ে যাবে। কে বলবেন? দেখেন, কপালে তার চন্দন আঁকা, একটা বাক্য শেষ, ঠিক আছে। কপালে তার চন্দন আঁকা একটা গেল, গায়ে তার লাল শাড়ি আরেকটা বাক্য শেষ, মুখে তার লজ্জার রক্তিমা তৃতীয় বাক্য শেষ, হৃদয়ের ভিতরে যে তা কেমন করবে সেটা পরের অংশ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের স্যার যৌগিক বাক্য, কারণ এখানে কোনোটার উপর ডিপেন্ডেবল না। এন্ড অর বাট থাকাটা জরুরি কিছু না, এন্ড অর বাট থাকাটা জরুরি কিছু না, বুঝতে পারছেন? সরল বাক্য কেন হবে? তার কপালে চন্দন আঁকা একটা বাক্য শেষ,
তার গায়ে লাল শাড়ি, আরেকটা বাক্য শেষ। মানে এখানে সবগুলোর মধ্যে ভার্ব কোনটা জানেন? ভার্ব হচ্ছে হয়। হয়। এই বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছেন? তার কপালে লাল, তার কপালে চন্দনাকা, তার গায়ে লাল শাড়ি, একটা হয় না বলেন? তার গায়ে লাল জামা, এটা একটা বাক্য হয় না? মানে তার গায়ে লাল জামা আছে, এই টাইপের হয় বা আছে। ওকে, তারপর আসেন যৌগিক বাক্য কোনটা? 3 নম্বরে বলেন। সকাল থেকে পথিকেরা যাত্রা শুরু করলো। যখন সকাল হলো তখন পথিকেরা যাত্রা শুরু করলো। সকাল হলো তারপর পথিকেরা যাত্রা শুরু করলো। সকালে পথিকেরা যাত্রা শুরু করলো। বলেন এখানে যৌগিক বাক্য কোনটা? দ্রুত। বলেন কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গ হবে। দেখেন সকাল হলো একটা বাক্য শেষ, তারপর কি পথিকেরা যাত্রা শুরু করলো আরেকটা বাক্য শেষ, শেষ, একবার ইজি, রাইট অ্যান্সার। এবার আসেন একটু জিকে ধরি আমরা। 4 নম্বর, নিচের কোনটা পার্বত্য চট্টগ্রামের জেলা না? দেখি পারেন কিনা। নিচের কোনটা পার্বত্য চট্টগ্রামের জেলা না? রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন। দেখি কোনটা হবে অ্যান্সার। একেবারে সহজ। নিচের কোনটা পার্বত্য চট্টগ্রামের জেলা না? কয়টা হয় না হয় সেটা কিন্তু অবশ্যই বলবেন, কয়টা হয় না হয়। কোনটা হবে স্যার? নিচের কোনটা পার্বত্য চট্টগ্রামের জেলা না? শাহিদ আক্তার বলতেছেন গ। একটু পয়েন্ট দিয়ে দে বললেন, 4-এর কত, 5-এর কত, এরকম বললেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে স্যার। 4-এর খ। রাইট, রাইট অ্যান্সার হচ্ছে 4-এর খ। ভাই পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টা। কি কি পার্বত্য চট্টগ্রামের জেলা? সেটা হচ্ছে কি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। ঠিক আছে, এই 3টা হচ্ছে মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জেলা। সুতরাং চট্টগ্রামটাই হচ্ছে কি না পার্বত্য চট্টগ্রামের কোনো জেলা না। ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে একটা কোশ্চেন করি আপনাদেরকে। বলেন তো স্যার সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? দেখি পারেন কিনা পাহাড়ের নাম। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটা? কে বলতে পারবেন? বিডির সবচেয়ে বড় পাহাড়। একেবারে সহজ। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? এই কোশ্চেনটা আপনারা ইয়া করেন। হ্যাঁ, এরপর হরিকেল নামে একটা জায়গা ছিল না, হরিকেল? আমরা জানি হরিকেল হচ্ছে সিলেট জনপদের আগের নাম হরিকেল, কিন্তু মজার বিষয় কি জানেন? রাঙামাটি জেলার আগের নাম হচ্ছে হরিকেল। যদি বলা হয় হরিকেল কোন জেলার আগের নাম, তাহলে আমরা কি বলবো? রাঙামাটি জেলার আগের নাম হচ্ছে হরিকেল। ঠিক আছে। আর যদি বলা হয় কি যে হরিকেল কোন জনপদের পূর্বের নাম, তাহলে সেটা হচ্ছে চট্টগ্রাম আর সিলেটের কথা, যেটা আপনারা বইয়ের মধ্যে পান। বলেন সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? কে বলতে পারবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, সবচেয়ে বড় পাহাড়ের নাম কেউ বলেন নেই। রাইট, সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে স্যার গারো পাহাড়। সবচেয়ে বড় পাহাড়। কিন্তু যদি আমি পর্বতের কথা বলি তাহলে 9-10-এর বই অনুসারে তাজিং ডং হবে, আর হচ্ছে সাকাহাফং হবে হচ্ছে মানে অপ্রচলিত তথ্য অনুসারে। ঠিক আছে, পাহাড়ের নাম বলতেছি। ঠিক আছে, এই গারো পাহাড় জানি কোন জেলায়? গারো পাহাড়টা কে বলতে পারবেন? গারো পাহাড় কোন জেলায়? ওকে, পরের কোশ্চেন। ভাষা আন্দোলনের পূর্বে কত তারিখে বাংলা ভাষা দিবস পালন করা হতো? আমরা তো এখন জানি 21শে ফেব্রুয়ারি, ঠিক না? ভাষা আন্দোলনের পূর্বে কত তারিখে হচ্ছে বাংলা ভাষা দিবস পালন করা হতো? ভাষা আন্দোলনের পূর্বে। রাইট, গারো পাহাড় ময়মনসিংহে অবস্থিত। গারো পাহাড় আমাদের ময়মনসিংহে অবস্থিত। বলেন ভাষা আন্দোলনের পূর্বে কত তারিখে হচ্ছে বাংলা ভাষা দিবস পালন করা হতো? রাইট, 5-এর গ 11ই মার্চ। 11ই মার্চ হচ্ছে ভাষা আন্দোলন পালন করা হতো। আচ্ছা এবার বলুন তো এই 22শে শ্রাবণ এই তারিখটা কেন বিখ্যাত? 22শে শ্রাবণ এই তারিখটা কেন বিখ্যাত? বলেন দেখি পারেন কিনা। বিখ্যাত কেন 22শে শ্রাবণ?
এবার আসেন ৩রা মার্চটা কেন বিখ্যাত? ৩রা মার্চ সন যেটাই হোক বলেন দেখি পারেন কিনা। 10 এপ্রিল তো আপনারা জানেন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, ঠিক না? শপথ নেয় না, শপথ নেয় হচ্ছে 17 তারিখে, গঠিত হয়েছিল। হ্যাঁ, 22শে শ্রাবণ কেন বিখ্যাত? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 22শে শ্রাবণ হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যু। 22শে শ্রাবণ রবিদা, ঠিক আছে, রবিদার মৃত্যু। আচ্ছা, রবিদা। ৩রা মার্চ বিখ্যাত হচ্ছে স্যার জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, ঠিক আছে, মুখে বললাম জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন হয় কিন্তু ৩রা মার্চ। পরে কোশ্চেন, স্ন এই শব্দের বিশ্লিষ্ট রূপ কি? মানে স্ন যুক্ত বর্ণের মধ্যে কোন ভাঙা আমরা কোন ইয়েটা হয় স্ন? যেমন আছে না আপনাদের আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, বলেন স্ন এখানে কোন বর্ণটা আমাদের মিলছে আর কি, কোন যুক্ত বর্ণ আছে স্ন শব্দের মধ্যে? স প্লাস ইয়, স প্লাস ন, স প্লাস মূর্ধন্য, স প্লাস উ, কোনটা হবে অ্যান্সার স্যার বলেন তো? 5 নম্বরের, 6 নম্বরেরটা দ্রুত। সেম, আমরা ব্রাহ্মণবাড়িয়া লিখি না, ব্রাহ্মণবাড়িয়া, এই যে ব্রাহ্মণবাড়িয়া কেমনে জানি এইভাবে লিখি ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এখানে কোন যুক্তবর্ণ আছে বলেন তো? এই জায়গাটা কোন যুক্তবর্ণ আছে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে? যুক্তবর্ণ কোনটা বলেন? আচ্ছা গুড, এইটার যুক্তবর্ণ হচ্ছে স প্লাস মূর্ধন্য, এটা কিন্তু স প্লাস ইও না, যেটা আপনারা ভুল করেন। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যুক্তবর্ণটা হচ্ছে আমাদের হ প্লাস ম, হ প্লাস ম, এটা কিন্তু খিও না, দেখেন। হ্যাঁ, ওকে, তারপর আসি আমরা ব্রজবুলি ভাষা, এটা কোন দুইটা ভাষার সংমিশ্রণে গঠিত হয়? ব্রজবুলি ভাষা এটা কোন দুইটি ভাষার সংমিশ্রণে গঠিত? বাংলা অসমিয়া, বাংলা পালি, বাংলা সংস্কৃত, বাংলা ও মৈথিলি। ব্রজবুলি ভাষার বিখ্যাত কবির নাম হচ্ছে স্যার আমি বলি, এখানে একটা কবি আছে, কবির নাম হচ্ছে বিদ্যাপতি। ব্রজবুলি ভাষার বিখ্যাত কবি হচ্ছে কবি বিদ্যাপতি। বলেন 7 নম্বরে এটা কি হবে? 7 নম্বরে হুম, ব্রজবুলি ভাষাটা কোন দুইটা ভাষার সংমিশ্রণে গঠিত? ব্রজবুলি ভাষা দেখি পারেন কিনা। সাতের হচ্ছে খ বাংলা ও পালি, না হয় নাই স্যার, এটা হচ্ছে সাতের হচ্ছে আমাদের কি হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষা, ঠিক আছে। মিথিলার ভাষার কবি বলা হয় ব্রজবুলি ভাষা, মিথিলা, মিথিলা, ঠিক আছে, মিথিলার নাম না, মানে মৈথিলি ভাষাটাকে হচ্ছে ব্রজবুলি। লৈখিক ও মৌখিক মানে লিখিত ও মৌখিক ভাষার মিলিত রূপ কোনটা বলেন তো? সাধু চলিত আঞ্চলিক মিশ্র। লিখিত ও মৌখিক ভাষার মিলিত রূপ কোনটা? সাধু চলিত আঞ্চলিক মিশ্র। কি হবে অ্যান্সার? দুইটাই পাওয়া যায়, লিখিত ভাষাও পাওয়া যায়, আঞ্চলিক ভাষাও পাওয়া যায়, মৌখিক ভাষাও পাওয়া যায়, কোনটা হবে দ্রুত? লিখিত ও মৌখিক ভাষার মিলিত রূপ হচ্ছে কোনটা? সাধু চলিত আঞ্চলিক মিশ্র। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে আমি বলি আঞ্চলিক ভাষায় দুইটাই পাওয়া যায়, কারণ আঞ্চলিক ভাষা কোনো নিয়ম নীতি মানে না। এখানে অনেক সময় সাধু রীতি শব্দ আসতে পারে, মৌখিক রীতি শব্দ আসতে পারে, যাই আসতে পারে, কোনো সমস্যা নেই। আরেকটা মজার বিষয় হচ্ছে স্যার, আঞ্চলিক ভাষা এইটা কেবল মানে বলার সাথে সম্পৃক্ত, এইটা কেবল বলার সাথে সম্পৃক্ত, এইটা লিখিত রূপ নাই, সম্পৃক্ত, এটা কিন্তু লিখিত রূপ নাই। ফর এক্সাম্পল দেখেন, নোয়াখালীর মানুষ বলে কিন্তু লেখে কিন্তু পানি, অথচ উচ্চারণ করে কিন্তু হানি, ঠিক আছে। বরিশালের মানুষ লেখে হচ্ছে আমি, উচ্চারণ করে মুই। বুঝতে পারছেন বিষয়টা? তো এইটা কেবল বলার সাথে সম্পৃক্ত, লেখার সাথে না। আর সাধুরীতির যেটা, এইটা কেবল লেখার সাথেই সম্পৃক্ত, এইটা কেবল লেখার সাথেই সম্পৃক্ত, বলার সাথে না সাধুরীতিটা, ঠিক আছে। যেমন বাংলাদেশে একটা পত্রিকা আছে ইত্তেফাক বা দলিল দস্তাবেজে দেখবেন সাধুরীতিতে লেখা হয়, বাট আমরা কিন্তু যখন মৌখিক আলোচনা করি তখন সাধুরীতিতে কথাবার্তা বলি না, ঠিক আছে। ওকে, তারপর আসেন বাংলা লিপির সাথে ঘনিষ্ঠতা আছে কোন ভাষার? বাংলা লিপির সাথে ঘনিষ্ঠতা আছে কোন লিপির বলেন, কে বলতে পারবেন? বাংলা লিপির সাথে ঘনিষ্ঠতা, হুম, দ্রুত।
বাংলা লিপির সাথে মিল আছে কোন ভাষার বলেন তো? বার্মিজ লিপি, আসামিজ লিপি ইত্যাদি ইত্যাদি, কোনটা হবে স্যার? নয় দিতেছেন ক, রাইট। বাংলা লিপির সাথে আসামি লিপির মিল আছে, বাংলা লিপির সাথে হচ্ছে আমাদের আসামি লিপির মিল আছে, ঠিক আছে, বাংলা লিপির সাথে। পরের কোশ্চেন আসেন, কোনটি জলবায়ুর উপাদান নয়? কে বলতে পারবেন কোনটি জলবায়ুর উপাদান নয়? উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ঠিক আছে। কোনটা জলবায়ুর উপাদান না, মানে কোন জিনিসটা জলবায়ুকে প্রভাবিত করে না? এটা অনেক ইউনিভার্সিটিতে আসলে এই কোশ্চেনটা। উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, কোনটা হবে অ্যান্সার? পয়েন্ট নাম্বার দিয়ে দিয়েন আপনারা, হ্যাঁ। 9-এর ক, 10-এর কত হবে? 10-এর পরের কোশ্চেন, নিচের কোনটি রামসার সাইটের অন্তর্ভুক্ত? রামসার সাইট, রামসার সাইট হচ্ছে কিছু মানে মানে কি বলবো আমরা, জলাবদ্ধতা না, মানে এমন কিছু বিষয় যেটার মধ্যে পানি আছে, মানে পুকুর টাইপের, দিঘি টাইপের, বুঝছেন, জল রিলেটেড এমন কিছু বিষয় যেগুলোর মানে কি পুরাতন পুকুর, দিঘি টাইপের কিছু, মানে জলাবদ্ধতা বা একটা সেফটি জোন হিসাবে জলের জন্য ইয়ে করছে। এটা হচ্ছে রামসার সাইট, ইরানের একটা শহরের ইয়ে থেকে নামটা আসছে। বলেন তো কোনটা হবে রামসার সাইটের অন্তর্ভুক্ত কোনটা? আচ্ছা, 10-এর আপনারা দিচ্ছেন হচ্ছে সমুদ্র স্রোত, রাইট, 10-এর সমুদ্র স্রোত। রামসার সাইটের অন্তর্ভুক্ত কোনটা বলেন? টাঙ্গুয়ার হাওর, পাহাড়পুর বৌদ্ধবিহার এমনিই হবে না, চলনবিল, রামসাগর আর টাঙ্গুয়ার হাওর। এটা রাইট অ্যান্সার হচ্ছে টাঙ্গুয়ার হাওরটা হচ্ছে রামসার সাইটের অন্তর্ভুক্ত। আচ্ছা এবার বলেন তো রামসাগর এটা কোথায়? রামসাগর এটা কোথায় দেখি, কে বলতে পারবেন? কার বাড়ির কাছে রামসাগর? চলনবিল তো আপনারা জানেন। 11 কোনটা হবে? গ, গুড। পাহাড়পুর বৌদ্ধবিহার এটা কে নির্মাণ করেন? মানে যেটাকে আমরা সোমপুর বিহার বলি, এটা কে নির্মাণ করেন দেখি, পারেন কিনা এই কোশ্চেনগুলা? পাহাড়পুর, রাইট। রামসার সাইট এটা হচ্ছে আমাদের দিনাজপুরে, রাইট। রামসাগরটা হচ্ছে আমাদের দিনাজপুরে, ভেরি গুড। আর পাহাড়পুর বৌদ্ধবিহার কে নির্মাণ করেন, কে বলতে পারবেন এটা? এটা হচ্ছে আমাদের। আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই। ইংরেজরা কত সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? ইংরেজরা কত সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1757, 1764, 1765, 1772, কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? কত সালে বলেন দেওয়ানি লাভ করে, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? এটা অনেকেই হয়তো বলতে পারবেন না। এটা কিন্তু আমরা অ্যান্সার দেন নাই। পাহাড়পুর বৌদ্ধবিহার কে নির্মাণ করেন? পাহাড়পুর বৌদ্ধবিহার, হ্যাঁ রাইট ফারদিন, ধর্মপাল। ধর্মপাল হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন। আচ্ছা ইংরেজরা কত সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? এটা হচ্ছে 1765 সালে। 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। পরের কোশ্চেন, মামার মন নরম হইল কেন? এইটা আপনারা ইজিলি পারবেন স্যার। মেয়ের সৌন্দর্যে, হরিশের বাক্যালাপে, মেয়ের বংশমর্যাদায়, মেয়ের বাবার অর্থে, কি হবে অ্যান্সার? মামার মন নরম হইল কেন? একেবারে সহজ, এটা নিয়ে এইগুলা আপনারা ইজিলি পারবেন। হ্যাঁ পয়েন্ট দিয়ে বললেন, হ্যাঁ পয়েন্ট দিয়ে বললেন। মামার মন নরম হইল কেন? মেয়ের সৌন্দর্যে, হরিশের বাক্যালাপে, মেয়ের বংশমর্যাদায়, মেয়ের বাবার অর্থে। 13 কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে হরিশের বাক্যালাপে, হরিশের বাক্যালাপে, ঠিক আছে। আচ্ছা এবার বলেন তো মামার মন ভার হইল কেন? মামার মন ভার হইল, মামার মন ভার হইল কেন? ভার হলো কেন? কে বলতে পারবেন? মামার মন ভার হইল কেন? আচ্ছা এটার অ্যান্সার দেন, আমরা পরের কোশ্চেনে চলে যাই। অনুপমের কপালে কলঙ্কের দাগ দিছে কে? মামা, শম্ভুনাথ, ভাগ্য দেবতা, নষ্ট গ্রহ, বলেন। অনুপমের কপালে কলঙ্কের দাগ দিয়েছে কে? মামা, শম্ভুনাথ, ভাগ্য দেবতা, নষ্ট গ্রহ, কি হবে অ্যান্সার? রাইট, এইটার অ্যান্সারটা হচ্ছে মামার, মেয়ের বয়স যে 15, এইটা শুনে মামার মন ভার হইল। বয়স 15-র কথা শুনে মামার মন ভার হইল। গুড, এই তো পারতেছেন। হ্যাঁ, অনুপমের কপালে কলঙ্কের দাগ দিছে কে? অ্যান্সারটা কি হবে? নষ্ট গ্রহ। একবারে লাইনে আছে আমাদের, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া মহা সমারোহ আঁকিয়া দিল, ঠিক আছে। পথিক কবির রাগিনী কেমন? এটা বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে। পথিক কবির রাগিনী কেমন? শীতল, অস্থির, গভীর, কোমল, বলেন।
পথিক কবির রাগিনী কেমন? না, গহনা ঠিকঠাক থাকার কারণে না, ফারদিন ভুল করছেন। পথিক কবির রাগিনী কেমন, এটা বিদ্রোহী কবিতা থেকে নেওয়া হয়েছে। বলেন, কে বলিতে পারিবেন? কি হবে অ্যান্সার? অস্থির হয় নাই স্যার। পথিক কবির রাগিনী কেমন? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, যারা দেখতেছেন শেয়ার করে রেখে দেন, শেয়ার করে নিজেদের কাছে রেখে দেন, কাজে লাগবে এগুলা, কারণ আমরা এক কোশ্চেন থেকে আরেক কোশ্চেন আলোচনা করতেছি। আচ্ছা, এইটা হচ্ছে স্যার আমি পথিক কবির গভীর রাগিনী, আমি পথিক কবির গভীর রাগিনী। আচ্ছা, এখানে একটা শব্দ আছে না কোমল, বিউপিতে একটা শব্দ, শব্দের সমাস আসছিল নয়ন কমল, নয়ন কমল, এইটা কোন সমাস? সামনে তো বিউপি আমাদের এক্সাম না, এইটা স্টুডেন্টরা নয়ন কমল না দেখে ওরা দেখছে হচ্ছে নয়ন কোমল, বাস ভুল করে আসছে, কোনো সমস্যা নেই, ভুল হবেই। নয়ন কমল এটা কোন সমাস? এটা কিন্তু কোমল বলিনি আমরা, এটা কিন্তু কমল বলতেছি। কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম, কমল। কি হবে নয়ন কমল কোন সমাস? আচ্ছা দেখি আমার অ্যান্সার দেন। পরের কোশ্চেন 16 নম্বর, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি কোনটা? আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি কোনটা? কে বলিতে পারিবেন? একেবারে সহজ। হ্যাঁ, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি কোনটা? আচ্ছা, 18 দিচ্ছেন হচ্ছে আপনারা খ, ইন্দোনেশিয়া। ভেরি গুড, মারাত্মক, ভেরি গুড। আরে ভাই দেখতে হবে কোশ্চেন, আমি বলি নাই জনসংখ্যায় মুসলিম কান্ট্রি কোনটা, আমি বলতেছি এখানে চিন্তা করে দেখেন, আমি বলছি আয়তনে স্যার, জনসংখ্যায় না। আয়তনে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হচ্ছে কাজাখস্তান, ক। আয়তনে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হচ্ছে কাজাখস্তান। ওই যে আমরা মুখস্থ করে গেছি ইন্দোনেশিয়া সবচেয়ে বড়, বাস ধরা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? নয়ন কমল এটা হচ্ছে স্যার উপমিত কর্মধারয়, নয়ন কমল এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয়, নয়ন কমলের ন্যায়, এই টাইপের। পরের কোশ্চেন আসেন, কোন আমল থেকে বাংলার ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা যায়? কোন আমল থেকে বাংলার ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা যায়? কোন আমল থেকে? পাল আমল থেকে, মৌর্য, গুপ্ত, সেন? একটু হিস্ট্রি, যেহেতু আজকের ক্লাসটা বাংলা এবং জিকে মিক্স, যেহেতু আজকের ক্লাসটা বাংলা ও জিকে মিক্স, এই জন্য একটু হিস্ট্রি। পাল, মৌর্য, গুপ্ত, সেন, পাল, মৌর্য, গুপ্ত, সেন, কোন কিন্তু হবে অ্যান্সার? 17 নম্বরটা দেখি পারেন কিনা। হ্যাঁ, কোন আমল থেকে বাংলার ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা যায়? পাল, মৌর্য, গুপ্ত, সেন। ধারাবাহিক রাজনৈতিক মানে কার পরে কে, কার পরে কে, এইটা জানা যায়, ঠিক আছে? পারেন নাই। রাইট অ্যান্সার হচ্ছে স্যার আমাদের এখানে মৌর্য, সরি পাল। পাল আমল থেকে আমাদের বাংলার রাজনীতিক মানে ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা যায়। মৌর্য আমল থেকে জানা যায় না স্যার, অশোকের পরের অনেক কাহিনী হচ্ছে আমরা জানি না, অশোকের পরের অনেক কাহিনী। আচ্ছা, এর মধ্যে দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল হচ্ছে আমাদের পাল বংশ, ঠিক আছে? আর সবচেয়ে বেশি বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হয়েছিল, বিজ্ঞান না মানে মানে এর গোল্ডেন এজ বলা হয় প্রাচীন আমলের, প্রাচীন আমলের গোল্ডেন এজ বলা হয় গুপ্ত, ঠিক আছে? গোল্ডেন এজ, গোল্ডেন এজ, ঠিক আছে? আর বাংলা সাহিত্যের মধ্যে অনেক ডেভেলপ করছে হচ্ছে বাংলা সাহিত্যে হচ্ছে এই সেনরা, ঠিক আছে? বাংলা সাহিত্যের মধ্যে, ঠিক আছে? কারণ সেন রাজারা নিজেরাও বই লিখতো, সেন সাহিত্যের মধ্যে। কোন সম্রাটের সময় গৌড়ের ঐতিহাসিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে? কোন সম্রাটের সময় গৌড়ের ঐতিহাসিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে? বলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শশাঙ্ক, অশোক, হর্ষবর্ধন, কোনটা হবে অ্যান্সার? এই নাম নেগেটিভ মার্ক কিন্তু কাউন্ট করে নিয়েন, নেগেটিভ মার্ক। বলেন, কোন সম্রাটের সময় থেকে গৌড়ের ঐতিহাসিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে? কি হবে দেখি, 18 নম্বর কি দিচ্ছেন? হ্যাঁ, রাইট অ্যান্সার শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে প্রথম গৌড়ের স্বাধীনতা ঘোষণা করে 6ষ্ঠ শতাব্দীতে, তখন থেকে কিন্তু গৌড় অঞ্চলের কি মানে কি বলে প্রাধান্য বাড়তে থাকে, ঠিক আছে? আচ্ছা, লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে?
লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে? দেখি কে বলতে পারবেন? লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে? হুম, লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে স্যার? 19 নম্বর দিচ্ছেন খ। রাইট, লাহোর প্রস্তাব উত্থাপন করা হচ্ছে 1940 সালে। আচ্ছা, এবার এখান থেকে একটা কোশ্চেন স্যার, লাহোর প্রস্তাব সংশোধন করা হয় কত সালে? আমি বলি সংশোধনটা কি ছিল? সংশোধন ছিল হচ্ছে লাহোর প্রস্তাবের মধ্যে ইংরেজিতে ছিল হচ্ছে স্টেটস, একটা শব্দ স্টেটস, ঠিক আছে? পরবর্তীতে এটাকে মানে সংশোধন করে স্টেটস না দিয়ে স্টেট করা হয়। বলতে পারবেন? এই কোশ্চেনটা বের করবেন। লাহোর প্রস্তাব সংশোধন করা হয় কত সালে? মহাশ্মশান এই কাব্যগ্রন্থের লেখককে, মহাশ্মশান কাব্যগ্রন্থের লেখককে? কায়কোবাদ, মধুসূদন দত্ত, মোশাররফ হোসেন, ফররুক আহমদ। মহাশ্মশান এই কাব্যগ্রন্থের লেখককে? বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, মহাশ্মশান এই কাব্যগ্রন্থের লেখককে? আপনারা অ্যান্সার না দিলে কিছু করার নেই, আমি করে দিই। হ্যাঁ, কায়কোবাদ। কায়কোবাদ হচ্ছে মহাশ্মশান কাব্যগ্রন্থের লেখক। আচ্ছা, মধুসূদন দত্তের বিখ্যাত বিখ্যাত অনেক কাব্যগ্রন্থ আছে, আপনারা জানেন, মেঘনাদ বধ। মোশাররফ হোসেনের হচ্ছে আমাদের প্রথম নাট্যকার, মুসলিম নাট্যকার। ফররুক আহমদ হচ্ছে আমাদের ইসলামী রেনেসার কবি। পূর্বপুরুষের করতলে কি ছিল? দেখি ফার্স্ট পেপারের কোশ্চেন, পূর্বপুরুষের করতলে কি ছিল? কে বলতে পারবেন? পূর্বপুরুষের করতলে কি ছিল? রাইট, কায়কোবাদ। কি হবে? একটু নাম্বার দিয়ে দিয়ে বললেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমার জন্য সুবিধা হবে। পূর্বপুরুষের করতলে ছিল হচ্ছে স্যার পলিমাটি। আচ্ছা, এই পলিমাটি এটা কোন সমাস? পলিমাটি এটা কোন সমাস বা এটার ব্যাসবাক্য কি বলতে পারবেন? ঠিক আছে, পলিমাটি এটা কোন সমাস বা এটার ব্যাসবাক্য কি বলিতে পারিবেন কেউ? 21-এর ক। রাইট, পলিমাটি। কে বলতে পারবেন? আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখানে, হয়তো অনেকেই পারেন বা অনেকেই পারেন না। পলি মিশ্রিত মাটি, পলি মিশ্রিত মাটি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয়। সেকেন্ড পেপার মেবি না জিজ্ঞাসা করলে ভালো হয় আপনাদের জন্য, নাকি? সিরাজের রাজভান্ডার থেকে টাকা নিয়ে পালিয়ে যায় কে? সিরাজের রাজভান্ডার থেকে টাকা নিয়ে পালিয়ে যায় কে বলেন? শওকত জং, কৃষ্ণদাস, জগৎ শেঠ, রায়দুল্লভ। যেমন আমাদের দ্বিতীয় দৃশ্যের মধ্যে আছে যে টাকার অঙ্কটা বেশি বলে ড্রেক সাহেব তাকে ফেরত দেয়নি, এরকম একটা কথা আছে, ঠিক আছে? হ্যাঁ ফারদিন, সিরাজের রাজভান্ডার থেকে টাকা নিয়ে পালিয়ে যায় কে? শওকত জং, কৃষ্ণদাস, জগৎ শেঠ, রায়দুল্লভ। কি হবে অ্যান্সার? কে বলিতে পারিবেন? কে হবে? প্রায় 50 লাখ টাকা নিয়ে যায়, 50 লাখ টাকা নিয়ে যায়, ঠিক আছে? 22-এর হচ্ছে আমাদের খ। রাইট, কৃষ্ণদাস। কৃষ্ণদাস। শস্যের ড্যাশ তাকে সমৃদ্ধ করবে, এই ড্যাশের এখানে কোন শব্দটা বসবে? শস্যের ড্যাশ তাকে সমৃদ্ধ করবে, এই ড্যাশ এখানে কোন শব্দটা বসবে? কে বলতে পারবেন? শস্যের ড্যাশ তাকে সমৃদ্ধ করবে, এটা কোন গ্রন্থ, কোন কবিতা বা কোন কি বলেন গদ্য থেকে নেওয়া হয়েছে? এটা বলতে পারবেন কেউ? বলিতে পারিবেন শস্যের ড্যাশ তাকে সমৃদ্ধ করবে? হ্যাঁ, কৃষ্ণদাস। রাইট, এটার অ্যান্সার দেন। শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। আচ্ছা, এখান থেকে বলেন তো স্যার, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে বলেন তো? এখান থেকে বলতেছি, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? কে বলতে পারবেন? জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে বলেন? এটা কার সম্পর্কে বলা হয়েছে যে জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে বলেন তো স্যার? হ্যাঁ, আমি কিংবদন্তির কথা বলছি এখান থেকে। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে একটা নাম কবিতা। নাম কবিতা বলা হয় যে কবিতা এবং কাব্যগ্রন্থ দুইটা সেম নামের। ফর এক্সাম্পল সোনারতরী, ফর এক্সাম্পল সোনারতরী। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে বলেন?
যে গাভীর পরিচর্যা করে, রাইট, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। ওকে, আচ্ছা, পরিচর্যা। পরের কোশ্চেন, আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম? আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম? জাহাঙ্গীরনগরের একটা কোশ্চেন ছিল এরকম, স্যার, সংবাদ মাধ্যম আর সংবাদ সংস্থা দুটো কিন্তু এক না। সংবাদ মাধ্যম, মাধ্যম হচ্ছে আমাদের যেটার মাধ্যমে আমরা নিউজ দেখি একটা, আর একটা হচ্ছে সংবাদ সংস্থা। সংবাদ সংস্থা হচ্ছে যারা নিউজ কালেক্ট করে সংস্থা, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখেন রয়টার্স, রয়টার্স তো আমি কি কোনো ইন্টারনেটে কি কোনো ইউটিউব চ্যানেল আছে বা কোনো ইয়া পাবেন না, ঠিক আছে? রয়টার্স। বাংলাদেশের যেমন সংবাদ সংস্থা বাসস, বাসস নামে কি কোনো চ্যানেল আছে? কোনো চ্যানেল নেই, ঠিক আছে? রয়টার্স, এএফপি, এই যে রয়টার্স, এএফপি বা বাসস, এগুলা হচ্ছে সংবাদ সংস্থা। আর এই যে যত মিডিয়ার মাধ্যমে আমরা ইয়াগুলো দেখি, ফর এক্সাম্পল আল জাজিরা বা বিবিসি, বিবিসি নামে একটা চ্যানেল আছে, ঠিক না? বা এনটিভি বাংলাদেশের, ঠিক আছে, চ্যানেল আই, এগুলো সব হচ্ছে সংবাদ মাধ্যম। হ্যাঁ, এইটা হচ্ছে কাতার ভিত্তিক সংস্থা, রাইট, কাতার ভিত্তিক সংস্থা হচ্ছে আল জাজিরা। কাম্য জনসংখ্যা তত্ত্বের জনক কে বলেন তো? কাম্য জনসংখ্যা তত্ত্বের জনক ম্যাথলাস, ডাল্টন, রিকার্ডো, মার্শাল। কি হবে অ্যান্সার? কাম্য জনসংখ্যা তত্ত্বের জনক কে? ম্যাথলাস, ডাল্টন, রিকার্ডো, মার্শাল। 25-এর কত বলেন? তারপর 26 নম্বরে আসেন, লাইসিয়াম কার শিক্ষা কেন্দ্রের নাম? লাইসিয়াম অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, বার্টন রাসেল। বলেন, লাইসিয়াম কার শিক্ষা কেন্দ্রের নাম? কাম্য জনসংখ্যার তথ্য হচ্ছে ম্যাথলাস, ম্যাথলাস, ডাল্টন না স্যার, ডাল্টন না, কাম্য জনসংখ্যা তত্ত্ব। আচ্ছা, লাইসিয়াম কার শিক্ষা কেন্দ্রের নাম? প্লেটো, সক্রেটিস, বার্টন রাসেল আর হচ্ছে অ্যারিস্টটল। কি হবে অ্যান্সার? আচ্ছা বলেন তো, একটা গ্রন্থ আছে বিখ্যাত পলিটিক্স, এটা কার লেখা? পলিটিক্স বলতে পারবেন? আচ্ছা, লাইসিয়াম হচ্ছে অ্যারিস্টটলের গ্রন্থের নাম, লাইসিয়ামের। আচ্ছা, সক্রেটিসের পর কি এরা মনে রাখার জন্য একটা সুন্দর আছে, SPAA। SPAA এর মিনিংটা হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। বুঝা গেছে বিষয়টা? স্যার, প্লেটোর শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে একাডেমিয়া, প্লেটোর শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে একাডেমিয়া, আর অ্যারিস্টটলেরটা হচ্ছে লাইসিয়াম। উল্টা নাম, বিপরীত। ওকে, শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? বফলা, মফলা, লফলা, জফলা। বলেন, শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? মানে শব্দের শুরুতে যে ফলাটা আনবো সেটার উচ্চারণ বহাল থাকবে। কে বলিতে পারবেন? বফলা, মফলা, লফলা, জফলা। কি হবে অ্যান্সার? হ্যাঁ, পলিটিক্স অ্যারিস্টটলের লেখা, রাইট। এই যে পলিটিক্স, এটা কিন্তু অ্যারিস্টটলের লেখা, অ্যারিস্টটলের লেখা পলিটিক্স। শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? 27-এর কি হবে? 27-এর বফলা হয় নাই তো স্যার। যেমন আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, স্বাধীন, এখানে কি বফলার উচ্চারণ আছে বলেন তো? স্বাধীন নাই তো, দেখছেন? এগুলো আপনারা যদি ভুল করেন হবে কিভাবে? নাই তো, বফলার উচ্চারণ হইতেছে না তো। এবার আসেন, মফলা দিয়ে যদি আমি বলি শ্মশান, দেখেন তো উচ্চারণ হয় নাকি? মফলার কি উচ্চারণ হচ্ছে? সমশান এরকম বলতেছি আমরা, হচ্ছে না। আচ্ছা, জফলা দিয়ে যদি মনে করেন আমরা লিখলাম জ্যোতি, শব্দের আদিতে উচ্চারণ হচ্ছে না। তাহলে কোনটা আলটিমেটলি অ্যান্সার হবে বলেন তো? লফলাটা। ফর এক্সাম্পল দেখেন, ক্লান্ত, ক্লান্ত, দেখছেন এটার উচ্চারণ হইতেছে কিনা? হইতেছে, লফলার উচ্চারণ। বুঝে গেছে বিষয়টা? তাহলে অ্যান্সার কোনটা হবে? লফলা। আপনারা কি বুঝতে পারতেছেন আপনাদের প্রস্তুতি কতটা ভালো বা কতটা খারাপ? বুঝতেছেন কিনা? নাকি আমরা কোশ্চেন সলিউশন থামায় দিই যে স্যার আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি অনেক? গাড়ির জন্য অপেক্ষা করতেছিল কে? অনুপম, অনুপম, আরদালি দল, ইংরেজ সাহেব, সবাই। কি হবে অ্যান্সার? গাড়ির জন্য অপেক্ষা করছিল কে? আপনারা শেয়ার করে রেখে দেন নিজেদের কাছে, কাজে লাগবে। বা ফ্রেন্ড সার্কেল যারা মোটামুটি ভালো পারে তারা এদেরকে ট্যাগ দিয়ে দেন। গাড়ির জন্য অপেক্ষা করছিল কে? অনুপম, আরদালি দল, ইংরেজ সাহেব, তারপর হচ্ছে কি সবাই। কি হবে অ্যান্সার বলেন তো?
গাড়ির জন্য অপেক্ষা করতেছিল? আচ্ছা, এটা নিয়েও আপনারা ঝামেলায় পড়ে যাবেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি স্যার। রাইট অ্যান্সার হচ্ছে আরদালি দল। আরদালি দল গাড়ির জন্য অপেক্ষা করতেছিল, আরদালি দল। ঠিক আছে। খ, 21 মানি মাথা নত না করা, এটা কোন ধরনের গ্রন্থ? আর এরপরের কোশ্চেনটা হচ্ছে এটা কার লেখা? এটা কার লেখা? 21 মানি মাথা নত না করা, এটা কার লেখা এবং কোন ধরনের গ্রন্থ এটা? কে বলতে পারবেন? 21 মানি মাথা নত না করা, এটা কার লেখা এবং কোন ধরনের গ্রন্থ? উপন্যাস, কাব্যগ্রন্থ, গল্প, প্রবন্ধ? কি হবে অ্যান্সার? এটা কার লেখা এবং কোন ধরনের গ্রন্থ এটা? 21 মানি মাথা নত না করা। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে স্যার এটা প্রবন্ধ গ্রন্থ। এইটা প্রবন্ধ গ্রন্থ, আর এইটার লেখক হচ্ছে স্যার মোতায়ের হোসেন চৌধুরী। মোতায়ের হোসেন না আমাদের জীবন ও বৃক্ষ লেখা, বা এই যে মানব কল্যাণ, মোতায়ের হোসেন চৌধুরীর লেখা। ঠিক আছে। সরি সরি স্যার, আবুল ফজল, আমি ভুল বলতেছি। আবুল ফজল, আবুল ফজল, মোতায়ের হোসেন না, আবুল ফজল। এই পর্যন্ত কার কয়টা হইছে? 30, এই 29টার মধ্যে কার কয়টা হইছে? বাংলাদেশে বসবাসরত মুসলিম আদিবাসী কোনটা? দেখি এগুলো পারবেন। বাংলাদেশে বসবাসরত মুসলিম আদিবাসী কোনটা? মুন্ডা, পাঙ্গন, রাখাইন, ত্রিপুরা? কি হবে অ্যান্সার? বাংলাদেশে বসবাসরত মুসলিম আদিবাসী কোনটা? মুন্ডা, পাঙ্গন, রাখাইন, ত্রিপুরা? ত্রিপুরা। কি হবে অ্যান্সার? নাম্বার দিয়ে দিয়ে বলেন। পরের কোশ্চেন, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এই গ্রন্থটা কার লেখা? হ্যাঁ রাইট, রাইট। না না না, 30 নম্বরে এটা রাইট হয় নাই তো স্যার। ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এটা কার লেখা? কয়েকদিন পরে আপনাদের পরীক্ষা, বি ইউনিট। হান্টিংটন, কার্ল মার্কস, লেনিন, ডোনাল্ড ট্রাম্প, কার লেখা? ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। আর অপেরা শব্দটা কিসের সাথে জড়িত? অপেরা শব্দটা, হ্যাঁ, বাংলাদেশে বসবাসরত মুসলিম দেশ, ইয়াটা হচ্ছে পাঙ্গন। আর বাংলাদেশে উপজাতি আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাই বলেন না কেন, 50টি। ঠিক আছে, বাংলাদেশে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যাই বলেন না কেন আছে হচ্ছে 50টা। ঠিক আছে। ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কার লেখা? দ্রুত বলেন। আর অপেরা শব্দটা কিসের সাথে জড়িত? অপেরা শব্দটা কিসের সাথে জড়িত? অপেরা। ঠিক আছে। একটা বিখ্যাত দেশ আছে অপেরা হাউস, বলেন তো অপেরা হাউস কোথায়? অপেরা হাউস, অপেরা হাউস এটা কোথায়? ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এটা কান না স্যার, এটা হচ্ছে এসপি হান্টিংটনের লেখা। এসপি হান্টিংটন মানে স্যামুয়েল পি হান্টিংটনের লেখা হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। অপেরা হাউস এটা কিসের সাথে জড়িত? আচ্ছা, এটা হচ্ছে সঙ্গীতের সাথে জড়িত অপেরা। আর অপেরা হাউস এটা হচ্ছে আমাদের সিডনিতে অবস্থিত, অস্ট্রেলিয়ার সিডনিতে এটা অবস্থিত, সিডনি। পরের কোশ্চেনে যাই, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? কে বলতে পারবেন? কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? নবরত্ন, সেতার, কুড়িগ্রাম, তেপান্তর? কি হবে অ্যান্সার? নবরত্ন, সেতার, কুড়িগ্রাম, তেপান্তর কোনটা দ্বিগু সমাসের উদাহরণ নয়? আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন, বিশ্বের ইতিহাসে 2 জনের নবরত্ন ছিল, 2 রাজসভা। ঠিক আছে, এই রাজসভাগুলোর নাম কি? 2 রাজসভা, যে রাজসভাগুলোর সদস্যদেরকে হচ্ছে নবরত্ন বলা হয়, এই রাজসভাগুলোর নাম কি? হ্যাঁ, সিডনি, অস্ট্রেলিয়া। গুড। নবরত্ন বলেন। কোনটা দ্বিগু সমাসের উদাহরণ নয়? দেখি পারেন কিনা। আচ্ছা, আমি পরেরটা দিয়ে দিই। 2 রাজসভার সদস্যদেরকে নবরত্ন বলা হয়। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের আকবর, আকবর রাজসভার 9 জনকে নবরত্ন বলা হয়। আর একটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এইদেরকেও কি হয়, এদের রাজসভার 9 জনকেও নবরত্ন বলা হয়। আচ্ছা, এখানে কোনটা দ্বিগু সমাসের উদাহরণ নয় বলা হয়েছে? ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে সেতার। সেতারটা দ্বিগু সমাসের উদাহরণ না, সেতার সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ সেতার। পরের কোশ্চেন, চোখ ভরা ভয় কার? রেইনকোট গল্পের মধ্যে চোখ ভরা ভয় কার? কে বলতে পারবেন? নুরুল হুদার, প্রিন্সিপালের, সর্দার টাইপের লোকের, ইসাক মিয়ার? কি হবে অ্যান্সার? নুরুল হুদার, প্রিন্সিপালের, সর্দার টাইপের লোক, ইসাক মিয়ার।
আর এখান থেকে একটা কোশ্চেন করি আপনাদের, বলেন তো স্যার সর্দার গোছের রাজাকার কে? সর্দার গোছের রাজাকার কে রেইনকোট গল্পের মধ্যে? সর্দার গোছের রাজাকার কে? চোখ ভরা ভয়কার? গোপাল ভাঁড়? 33-এর খ প্রিন্সিপালের না হয় নাই, 33-এর খ হয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে সর্দার টাইপের লোকের, সর্দার টাইপের লোক যে বাস থেকে নেমে গেছিল, বাস থেকে নেমে গেছিল। এবার বলেন সর্দার গোছের রাজাকার কে? সর্দার গোছের রাজাকার। এই তো মোটামুটি কুইজে লোক অনেক কমতেছে, যে স্যার থাক অ্যান্সার দিব না, কনফিডেন্স লেস করার দরকার নেই। সর্দার গোছের রাজাকার হচ্ছে স্যার ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর, বুঝতে পারছেন? সর্দার গোছের রাজাকার। আচ্ছা 35, বদ্বীপ পরিকল্পনা কোন দেশের অনুকরণে করা হবে? বদ্বীপ পরিকল্পনা, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মানে এটা কি বলে দীর্ঘমেয়াদী প্রজেক্ট। বদ্বীপ পরিকল্পনা এটা কোন দেশকে অনুসরণ করে করা হবে? কে বলিতে পারবেন? বদ্বীপ পরিকল্পনা 35-এ কত দিচ্ছেন? জাপান? শিওর? জাপান, ইতালি, নেদারল্যান্ডস, ব্রিটেন, কোনটা হবে স্যার? জাপান, ইতালি, নেদারল্যান্ডস, ব্রিটেন, কোনটা হবে বদ্বীপ পরিকল্পনা? রাইট অ্যান্সার নেদারল্যান্ডস, রাইট অ্যান্সার নেদারল্যান্ডসের অনুসরণে, ঠিক আছে। আচ্ছা তারপর আসেন, পরের কোশ্চেন, বিলাসী গল্পের লেখকের কোন সময়ের জীবনের ছায়াপাত ঘটছে? বিলাসী গল্পের লেখকের কোন সময়ের জীবনের ছায়াপাত ঘটছে? প্রথম জীবন, শেষ জীবন, কর্মজীবন, বৈবাহিক সময়? বলেন বিলাসী গল্পের লেখকদের কোন সময়ের জীবনের ছায়াপাত ঘটছে? প্রথম জীবন, শেষ জীবন, কর্মজীবন, বৈবাহিক সময়? কি হবে অ্যান্সার? দ্রুত অ্যান্সার দেন। বিশেষ করে বিউপিতে পাঠ পরিচিতি থেকে কোশ্চেন আসে, কিন্তু পাঠ পরিচিতি এটা উপন্যাসের ক্ষেত্রেও সেম। পারবেন কেউ? আর বিলাসী গল্পটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা বলি, সেটা হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত আছে না, শ্রীকান্ত, এই শ্রীকান্ত হচ্ছে মানে ওর হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস, সেখান থেকে নেওয়া হয়েছে। বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল পাওয়া যায়? এইটাও আমাদের পাঠ পরিচিতির মধ্যে আছে। বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল পাওয়া যায়? লাল সালু, সিরাজউদ্দৌলা, 52 দিনগুলো, অপরিচিতা, কি হবে অ্যান্সার? নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল পাওয়া যায়? লাল সালু, সিরাজউদ্দৌলা, 52 দিনগুলো, অপরিচিতা। আচ্ছা তাড়াতাড়ি বলেন। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের লাল সালু। আপনারা পাঠ পরিচিতি পড়তে যান, দেখবেন এটা আছে কিন্তু পাঠ পরিচিতির মধ্যে। সিরাজের মতে যে কোনো মতলবে হাসিল করার জন্য কে কোন অবস্থায় ঝাঁপিয়ে পড়তে পারে? সিরাজের মতে যে কোনো মতলব হাসিল করার জন্য যে কোনো অবস্থায় ঝাঁপিয়ে পড়তে পারে কে? ওয়াটসন, ক্লাইভ, মীর জাফর, শওকত জং। ওয়াটসন, ক্লাইভ, মীর জাফর, শওকত জং, কি হবে অ্যান্সার? সিরাজের মতে যে কোনো মতলবে হাসিল মানে ঝাঁপায় পড়তে পারে কে? ওয়াটসন, ক্লাইভ, মীর জাফর, শওকত জং, কি হবে অ্যান্সার? আচ্ছা অ্যান্সারটা হচ্ছে আমাদের ক্লাইভ। ক্লাইভের ব্যাপারে এই উক্তিটা করা হচ্ছে, ক্লাইভের ব্যাপারে। আল্লাহরি কি জানি কি হয়। মাউরি এটা কোন দেশের উপজাতির নাম? মাউরি, মাউরি কোন দেশের উপজাতির নাম? মাউরি। পাকিস্তান, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান দুইবার আসছে, সরি, পাকিস্তান, নেপাল, নিউজিল্যান্ড, হ্যাঁ বলেন কোনটা হবে অ্যান্সার? পাকিস্তান, নেপাল, নিউজিল্যান্ড। মাউরি এটা কোন দেশের উপজাতির নাম? মাউরি বলতে পারবেন? পাকিস্তানের একটা বিখ্যাত উপজাতি হচ্ছে আফ্রিদি। আফ্রিদি হচ্ছে পাকিস্তানের উপজাতি, ঠিক আছে। আর মাউরি এটা হচ্ছে আমাদের নিউজিল্যান্ডের উপজাতির নাম হচ্ছে মাউরি। আর নিউজিল্যান্ড সম্পর্কে একটা এক্সট্রা একটা তথ্য আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম নারীরা ভোটাধিকার পায়। প্রথম নারীরা ভোটাধিকার পায় হচ্ছে এই নিউজিল্যান্ডে, ঠিক আছে। ভোটাধিকার, নারীরা প্রথম ভোটাধিকার পায় হচ্ছে নিউজিল্যান্ডে। বাংলাদেশের কোন জেলার সাথে দুইটা দেশেরই সীমান্ত আছে?
মানে মিয়ানমার এবং হচ্ছে ভারত দুইটা দেশেরই সীমান্ত আছে। বাংলাদেশের কোন জেলার সাথে? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, বলেন। হ্যাঁ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার বাংলাদেশের কোন জেলার সাথে দুইটা দেশেরই সীমান্ত আছে? এর মধ্যে একটা তথ্য দিই, রাঙামাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। রাঙামাটি সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি, মনে থেকেছে না? হ্যাঁ, খাগড়াছড়ি, বান্দরবন, হ্যাঁ এটা রাইট অ্যান্সার হচ্ছে রাঙামাটি। রাঙামাটির বিলাইছড়া ফারুয়া ইউনিয়নের মধ্যে হচ্ছে দুইটা দেশের সীমান্ত আছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? জন লক, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, টমাস হবস। কি হবে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? জন লক, ম্যাকিয়াভেলি, টমাস হবস আর কে? অ্যারিস্টটল। কি হবে অ্যান্সার? কে বলতে পারবেন? একেবারে সহজ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? 41-এর কত হবে? হ্যাঁ রাইট, ম্যাকিয়াভেলি। রাইট, ম্যাকিয়াভেলি হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আর প্রাচীন রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা বলি প্রাচীনতম অবস্থায়, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যারিস্টটল সাহেব, অ্যারিস্টটল। আর আপনারা একটা শুনছেন, একটা থিওরির নাম শুনছিলেন, এটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, বা আমরা বলতে হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ একটা থিওরি পাবেন, ঠিক আছে? এই থিওরির সাথে হচ্ছে জন লক, টমাস হবস আর রুশো জড়িত এই থিওরির সাথে। মজিদ কোন দৃষ্টিতে ধান কাটা দেখে? সাবধানী দৃষ্টিতে, সেন দৃষ্টিতে, কৌতূহলী দৃষ্টিতে, প্রসন্ন দৃষ্টিতে। বলে রাখি, সেন শব্দের অর্থ হচ্ছে বাজ পাখির দৃষ্টি। বাজ পাখির দৃষ্টি, ঠিক আছে? যেমন আজকে আমাদের পেইড ব্যাচে হচ্ছে উপন্যাস পড়ানো শুরু হবে আর কি। হ্যাঁ, মজিদ কোন দৃষ্টিতে ধান কাটা দেখে? সাবধানী দৃষ্টি, সেন দৃষ্টি, কৌতূহলী দৃষ্টিতে, প্রসন্ন দৃষ্টিতে। কি হবে অ্যান্সার? 42-এর হচ্ছে রাইট খ, সেন দৃষ্টিতে মজিদ ধান কাটা দেখে। রহিমার আনুগত্যকে কিসের সাথে তুলনা দেওয়া হয়েছে? রহিমার আনুগত্যকে কিসের সাথে তুলনা দেওয়া হয়েছে? শিলাবৃষ্টি, পাথর, পর্বত, ধ্রুবতারা। কি হবে অ্যান্সার? রহিমার আনুগত্যকে কিসের সাথে তুলনা দেওয়া হয়েছে? শিলাবৃষ্টি, পাথর, পর্বত, ধ্রুবতারা। আচ্ছা বলেন তো স্যার, পাথার শব্দের অর্থ কি? পাথার, পাথর মানে তো বুঝছি পাথর, হজে যায় মারে, ঠিক আছে? পাথার। রহিমার আনুগত্য কিসের তুলনা দেওয়া হয়েছে বলেন, কে বলতে পারবেন? আচ্ছা পরেরটাই আমি চলে যাই। বিলাসী গল্প অনুসারে কোন বিষয়টি নিন্দার সামগ্রী? বিলাসী গল্প অনুসারে কোন জিনিসটা নিন্দার সামগ্রী? রাইট, এটা পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, পাথার। অলখের পাথার বাহিয়া, ঠিক আছে? আর রহিমার আনুগত্যকে ধ্রুবতারার সাথে তুলনা দেওয়া হয়েছে, ধ্রুবতারা। আচ্ছা এবার বলেন, বিলাসী গল্প অনুসারে কোন বিষয়টি নিন্দার সামগ্রী? হৃদয় জয় করে বিবাহ, কায়তের জাত বিসর্জন, বিলাসীর বিচার না করা, বিলাসীর হাতে ভাত খাওয়া। বলেন এখানে কোনটা নিন্দার সামগ্রী বিলাসী গল্প অনুসারে? কে বলতে পারবেন? এখন আপনারা ওইভাবে আসলে করতেছেন না, মানে গুরুত্ব দিয়ে। যাই হোক, পরীক্ষার হলে যেন কান্নাকাটি শুরু না হয়। অ্যাডমিশন, এখনকার অ্যাডমিশনের স্টুডেন্টদের প্রস্তুতি এমন যে আমরা ঠেলা ঠেলা পড়াইতে হয়, যে মনে হয় যে আমরা পরীক্ষা দিব, ওরা পরীক্ষা দিবে না। আর কিছু গ্রুপ টুপ আছে, সেটা হচ্ছে কি স্টুডেন্ট দোষ করলে টিচারের দোষ। স্যার এটা রাইট আনসার হচ্ছে হৃদয় জয় করে বিবাহ। যে দেশে হৃদয় জয় করে বিবাহর রীতি নেই, বরঞ্চ তা নিন্দার সামগ্রী। এটা একেবারে লাস্টের লাইনে আছে বিলাসী গল্পের। পরের কোশ্চেন, স্থানীয় লোকদের কাছে ব্রিটিশরা প্রতিমন লবণ কত টাকা করে কিনে নিত? স্থানীয় লোকদের কাছ থেকে, হ্যাঁ, ব্রিটিশরা প্রতিমন লবণ কত টাকা দিয়ে কিনে নিত? কে বলতে পারবেন? 1 আনা, 2-4 আনা, 2-2.5 টাকা, 3-4 আনা। কি হবে এটা? নাটক থেকে বলতেছে এই উপন্যাসটা। স্থানীয় লোকদের কাছ থেকে ব্রিটিশরা প্রতিমন লবণ কত টাকা করে কিনে নেয়? 2-4 আনা, 3-4 আনা, 2-2.5 টাকা, 1 আনা। কি হবে অ্যান্সার? 45-এর ঘ, রাইট, 3-4 আনা। 3-4 আনা দিয়ে কিনতো, কিন্তু 2-2.5 টাকায় হচ্ছে তারা বিক্রি করতো ওই সময়। তারপরে কোশ্চেন, মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না? কে বলতে পারবেন? মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না? খাবার, পয়সার, অর্থের, সাপের। মৃত্যুঞ্জয় ও বিলাসীর কিসের ভাবনা ছিল না? না 3-4 আনা, ফারদিন।
খাবার পয়সার অর্থের সাপের, কি হবে অ্যান্সার? মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না? পরের কোশ্চেন, অনেক দেখেছেন যিনি তাকে এক কথায় প্রকাশে কি বলা হবে? বহুদর্শী, দূরদর্শী, অবমৃষ্যকারী, অভিজ্ঞ। বহুদর্শী, রাইট। মৃত্যুঞ্জয় বিলাসীর খাবারের ভাবনা ছিল না। আমাদের লাইনে আছে এরকম একটা, যে করুক গে সবাই, আমাদের তো আর খাবারের ভাবনা নেই, আমাদের তো আর খাবারের ভাবনা নাই। অনেক দেখেছেন যিনি, এটাকে এক কথায় প্রকাশে কি বলা হবে? বিলাসী গল্প থেকে কোশ্চেনটা করা হয়েছে। অনেক দেখেছেন যিনি তাকে এক কথায় কি বলা হবে? বহুদর্শী, দূরদর্শী, অবমৃষ্যকারী, অভিজ্ঞ। কি হবে অ্যান্সার? বহুদর্শী, দূরদর্শী, অবমৃষ্যকারী আর অভিজ্ঞ। কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে বহুদর্শী। রাইট অ্যান্সার হচ্ছে বহুদর্শী। 18 বছর বয়সীদের প্রাণ কেমন? 18 বছর বয়সীদের প্রাণ কেমন? তীব্র আর প্রখর, অভিজ্ঞতা সম্পন্ন, অনভিজ্ঞ, চঞ্চল। কি হবে অ্যান্সার? তীব্র আর প্রখর, অভিজ্ঞতা সম্পন্ন, হ্যাঁ, তারপর বলেন অনভিজ্ঞ, চঞ্চল। কি হবে অ্যান্সার? 18 বছর বয়সীদের প্রাণ কেমন? 48-এর কত হবে? আমাকে কবিতার লাইন যেটা ওইটাই বলতে হবে, ঠিক আছে? এই অন্য কিছু বললে হবে না। রাইট অ্যান্সার হচ্ছে তীব্র আর প্রখর। এই বয়সের প্রাণ তীব্র আর প্রখর। পরে কোশ্চেন দেখি, এবার আবার জিকেতে চলে গেছি। টেকনোক্রেট মন্ত্রী কাদেরকে বলা হয়? টেকনোক্রেট মন্ত্রী এটা কাদেরকে বলা হয়? মন্ত্রিসভার প্রধান, মন্ত্রণালয়ের পরামর্শদাতা, মন্ত্রী কিন্তু নির্বাচিত এমপি না, আইটি পরামর্শদাতা। বলেন, টেকনোক্রেট মন্ত্রী এটা কাদেরকে বলা হয়? টেকনোক্রেট মন্ত্রী, মন্ত্রিসভার প্রধান, মন্ত্রণালয়ের পরামর্শদাতা, মন্ত্রী কিন্তু নির্বাচিত এমপি না, আইটি পরামর্শদাতা। কি হবে অ্যান্সার? 49 নম্বর কি হবে? টেকনোক্রেট মন্ত্রী কাদেরকে বলা হয়? 50 নম্বরে চলে। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কার মৃত্যুর কথা? রাইট ফারদিন, এটা হচ্ছে মন্ত্রী কিন্তু নির্বাচিত এমপি না। ভেরি গুড। এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? মায়ের, ভাইয়ের, সন্তানের, বোনের। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? মায়ের, ভাইয়ের, বোনের, সন্তানের। 49-এর গ, রাইট, হ্যাঁ 50। পরের কোশ্চেন, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই গানটির রচয়িতাকে? মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই গানটির রচয়িতাকে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, তারপর কি রবীন্দ্রনাথ ঠাকুর। কি হবে অ্যান্সার? হ্যাঁ, বোনের মৃত্যুর কথা বলা হয়েছে, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলা হয়েছে। আর ভাইয়ের বলা হয়েছে যুদ্ধের কথা, ভাইয়ের বলা হয়েছে যুদ্ধর কথা, ঠিক আছে? মোদের গরব মোদের আশা এটা কার লেখা বলেন তো স্যার? 51 নম্বরটা, এটা হচ্ছে অতুল প্রসাদ সেন। রাইট, এটা পারবেন ইজিলি। সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটা রচয়িতাকে? সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতার রচয়িতাকে? জর্জ হ্যারিসন, মৌসুমী ভৌমিক, বব ডিলান, অ্যালান গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতার রচয়িতাকে? কে বলতে পারবেন? জর্জ হ্যারিসন, মৌসুমী ভৌমিক, বব ডিলান, অ্যালান গিন্সবার্গ। কি হবে সেপ্টেম্বর? হ্যাঁ, এটা হচ্ছে অ্যালান গিন্সবার্গ। আর এই যে জর্জ হ্যারিসন, ইনি হচ্ছে স্যার কনসার্ট ফর বাংলাদেশের সাথে জড়িত। কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বিডি, ঠিক আছে, এটার সাথে কিন্তু জড়িত। পরের কোশ্চেন আসেন, অধ্যাদেশ প্রণয়ন করেন কে? মানে অধ্যাদেশ কে দেয়? অধ্যাদেশ শব্দটা হচ্ছে অর্ডিন্যান্স। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি। অধ্যাদেশ জারি করেন কে? অধ্যাদেশ, হ্যাঁ অ্যালান গিন্সবার্গ। অধ্যাদেশ জারি করেন কে? পরের কোশ্চেন, বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? এক কক্ষ, রাইট, অধ্যাদেশ জারি করা হচ্ছে রাষ্ট্রপতি। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সংসদীয় সরকার পদ্ধতি, বহুদলীয় গণতন্ত্র, সবগুলাই। বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন বলেন? এক কক্ষ আইনসভা, সংসদীয় সরকার পদ্ধতি, বহুদলীয় গণতন্ত্র, সবগুলাই। কি হবে অ্যান্সার? পরের কোশ্চেনে, বাংলাদেশ ব্যাংক টাকার বিনিময়ে কত শতাংশ স্বর্ণ বা রৌপ্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে? মানে আমি টাকা ছাপাবো, তার বিনিময়ে কতটুকু আমাকে
সব মানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখতে হবে। হ্যাঁ 54 ঘ সবগুলোই হবে অ্যান্সার, 54 ঘ। বাংলাদেশ ব্যাংক টাকার বিনিময়ে কত শতাংশ স্বর্ণ বা রৌপ্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে? বলেন কি হবে অ্যান্সার? আচ্ছা এটা হচ্ছে 30%। 30%। দেশের একমাত্র অর্গানিক চা বাগান কোন জেলায়? বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান কোন জেলায়? কে বলতে পারবেন? অর্গানিক চা বাগান শ্রীমঙ্গল, সিলেট, চট্টগ্রাম, পঞ্চগড়। শ্রীমঙ্গল, সিলেট, চট্টগ্রাম, পঞ্চগড়। কি হবে? অর্গানিক চা বাগান কোথায়? কে বলতে পারবেন? হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা স্যার? রাইট অ্যান্সার হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান হচ্ছে আমাদের পঞ্চগড়ে, ঠিক আছে? পঞ্চগড়। পরের কোশ্চেন দেখি। পঞ্চগড়, আরেকটা জিনিস মনে রাখবেন, পাথরের জাদুঘর হচ্ছে আমাদের পঞ্চগড়। পাথরের জাদুঘর, পাথরের জাদুঘর, রক্স মিউজিয়াম। হ্যাঁ আরেকটা মজার বিষয় বলি, পঞ্চগড়কে বলা হচ্ছে মুক্তাঞ্চল, কারণ এই অঞ্চলের মধ্যে পাকিস্তানিরা যুদ্ধের সময় ঢুকতে পারেনি। পঞ্চগড় বাংলাদেশে এরকম 4টা জায়গা আছে, ঠিক আছে, যেখানে পাকিস্তানিরা ঢুকতে পারেনি, তার মধ্যে একটা হচ্ছে পঞ্চগড়, টেকনাফ থেকে তেতুলিয়া। পরের কোশ্চেন দেখি, বাঙালি নদী এটা কোথায়? বাঙালি নদী এটা কোথায় বলেন তো? ভোলা, খুলনা, বগুড়ার নরসিংদী, কোনটায় হবে অ্যান্সার? বাঙালি নদী, নদীর নামই বাঙালি নদী। পাশের জেলা। আচ্ছা বাঙালি নদী কোথায়? ভোলা, বগুড়া, খুলনা, নরসিংদী। কে বলতে পারবেন? 57 নম্বর হচ্ছে বগুড়া, রাইট। বাঙালি নদী হচ্ছে বগুড়ায়, ঠিক আছে, বগুড়া। মজার বিষয় বলি আপনাদেরকে, টেকনাফ থেকে তেতুলিয়াতে, আরে একটা নদী তেতুলিয়া নদী, এটা কিন্তু ভোলায় অবস্থিত, তেতুলিয়া নদী। নিচের কোনটি প্রত্যক্ষ কর? প্রত্যক্ষ কর কাকে বলে? যে করটা যার উপর চাপানো হবে সেটা অন্য কারোর উপর সে ইয়ে করতে পারবে, মানে ডিরেক্টলি তাকেই দিতে হবে, ডিরেক্টলি তাকেই দিতে হবে, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। বলেন দেখি কোনটি প্রত্যক্ষ কর? মনে করেন আমার উপর একটা কর চাপানো হইলো, আমি কি করলাম? ব্যবসায়ী, ব্যবসার উপর দিয়ে চাপাই দিলাম, তাহলে আপনাকে দিতে হচ্ছে, এটা হচ্ছে পরোক্ষ কর। কিন্তু আমার উপর যে করটা চাপানো হয়েছে আমাকেই দিতে হবে, ব্যবসা হোক বা না হোক, এটাকে কোন কর বলা হয়? বাংলাদেশের প্রত্যক্ষ কর হচ্ছে আয়কর, আয়করটা হচ্ছে প্রত্যক্ষ কর, রাইট। ফ্ল্যাগ মিটিং কেন করা হয় বলেন তো? ফ্ল্যাগ মিটিং অনেক সময় মিডিয়ার মধ্যে আলোচনা শুনবেন, ফ্ল্যাগ মিটিং, ফ্ল্যাগ মিটিং। ফ্ল্যাগ মিটিংটা কেন করা হয়? কূটনৈতিক সম্পর্ক স্থাপনে, সীমান্ত সমস্যা, বাণিজ্যিক মিশন, শান্তিরক্ষা মিশন। কোনটা হবে অ্যান্সার? ফ্ল্যাগ মিটিং কেন করা হয়? দ্রুত বলেন। ফ্ল্যাগ মিটিং, হ্যাঁ ফ্ল্যাগ মিটিংটা করা হয় হচ্ছে স্যার এই যে সীমান্ত সমস্যার কারণে, রাইট। সীমান্ত সমস্যার কারণে ফ্ল্যাগ মিটিং করা হয়। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন কোনটা? দক্ষিণ গোলার্ধে বলছি, দেখি এটা পারেন কিনা। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন কোনটা? দক্ষিণ গোলার্ধে 22শে ডিসেম্বর, 21শে জুন, 21শে সেপ্টেম্বর, 21শে মার্চ। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন কোনটা? আমরা উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? আমরা শান্তি রক্ষা না, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হচ্ছে 21শে জুন। তো এই 60টা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করলাম, রেসপন্স তেমন একটা আপনাদের তেমন একটা নাই, শুধু মোটামুটি হয়েছে সবাই 50% না 80% কোশ্চেন তো পারছেন নাকি? 80% কোশ্চেন পারার কথা তো আপনাদের। যাক মাঝে মধ্যে এরকম আমরা হচ্ছে কুইজ করব, একটার পর একটা, আরও ভালো করে পড়ে আসবেন। হ্যাঁ আরও ভালো করে পড়ে আসবেন। একদিন শুধু জিকে নিয়ে করব, একদিন শুধু বাংলা নিয়ে করব, একদিন শুধু ইংলিশ নিয়ে করব, ঠিক আছে, এভাবে হবে। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা, কোনো কোশ্চেন আছে?
নাই। ওকে, তুষার দাস, আপনি কিন্তু তেমন একটা অ্যান্সার করেন নাই। আমি পাইনি আপনার তেমন একটা অ্যান্সার। বাকিদের জানি না কি অবস্থা। ভাই এক্সামটা আপনাদের দিতে হবে তো, আপনাদের কিন্তু অনেক ইয়ে হবে। কাম্য জনসংখ্যার জনক হচ্ছে ম্যালথাস, হ্যাঁ, কাম্য জনসংখ্যা স্যার, একটু দেখেন। 70 থেকে 80%, ভেরি গুড, খুবই ভালো, খুবই ভালো। অন্যজন কি পড়ালেখা করতেছে না করতেছে এগুলো দেখার দরকার নেই, আপনারা নিজেদের মতো করে, আপনি নিজের মতো করে পড়েন, আপনারা না, ঠিক আছে? আপনি নিজের মতো করে পড়েন। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ।